বহু বছর পর আপনি আপনার মনের মতো সঙ্গী খুঁজে পেলেন, একেবারে নিখুঁত, আকর্ষণীয়, সুদর্শন এবং ডাক্তার, যেন কোনো খাদ নেই। আসলেই কি তাই? হঠাৎ করে আপনার সন্দেহ হতে লাগলো যে আপনার আশেপাশে ঘটে যাওয়া সিরিয়াল কিলিং এর পেছনে বোধহয় আপনার মনের মানুষটার যোগ সাজস রয়েছে। কেমন লাগবে? আজকে যে বইটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্য বয়ফ্রেন্ড। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা দ্য বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করব। ফ্রিডা ম্যাকফেডেনের লেখা এই বইটা অনুবাদ করেছেন কয়াসমি প্রথম অনুবাদ। এমনিতে ফ্রিডা ম্যাকফেডেনের সবচেয়ে ফেমাস বই বোধহয় দ্য হাউসমেট, আর আমি ফ্রিডা ম্যাকফেডেনের ওই একটা লেখাই পড়েছি ইংলিশে, ওটার অনুবাদটা এখনো পড়া হয় নাই। আর হাউসমেট পড়ার পরে মনে হলো যে তাহলে ফ্রিডা ম্যাকফেডেনের অন্য লেখাগুলোকে একটু সুযোগ দেওয়া যেতে পারে, কারণ সমসাময়িক থ্রিলার লেখকদের মধ্যে তার লেখার বেশ একটা গতি আছে, মানে একটা পেস আছে, একটু ভালো একটা ব্যাপার আছে। তো তারই ধারাবাহিকতায় দ্য বয়ফ্রেন্ড একটু পড়ে শেষ করলাম। এই বইটার বা এই গল্পটার সিনাপসিস যদি একটু আলোচনা করি, গল্পটা শুরু হয় সিডনি শ নামে এক নারীকে কেন্দ্র করে। সে হচ্ছে নিউ ইয়র্কে থাকে এবং সে হচ্ছে ডেটিং অ্যাপ ব্যবহার করে সে তার জীবন সঙ্গিনী খুঁজছিল। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার জীবন সঙ্গিনী হিসেবে সে যার সাথে ডেটে যায় ম্যাক্সিমাম মানুষজন ফেক হয় আর কি, ডেটিং অ্যাপ ব্যবহার করলে যেরকম হয় আর কি, যে হয়তো বা কেউ ফেক অ্যাপ ব্যবহার করে, ফেক পরিচয় ব্যবহার করে আসছে, হয়তো বা কেউ ফেক ছবি ব্যবহার করে আসছে, এরকম। তো এরকমই একটা ব্যর্থ ডেটের শেষে সিডনি শ যখন বাড়ি ফিরছিল তখন কোনো একটা ঘটনার কারণে সে একটা বিপদে পড়ে। সেই বিপদে তাকে এক সুদর্শন তরুণ বাঁচায়, উদ্ধার করে, একেবারে গল্পের হিরোর মতো। কিন্তু লাকিলি অথবা আনলাকিলি সিডনি শ তার ওই ছেলেটার পরিচয় বা ওই মানুষটার পরিচয় পায় না, এবং তার পরবর্তীতে সে হচ্ছে যখন তার ডর্মে ফিরে যায় বা সে তখন তার বাসস্থানে ফিরে যায়, তখন সে তার বান্ধবীদের সাথে এই ব্যাপারটা শেয়ার করে। ইন দ্য মিন টাইম, অতীতের গ্লিমস এর মতো করেই টম এবং ডেইজি নামে দুই টিনেজারের ছোটখাটো প্রেমের একটা গল্প এই বইটাতে ধীরে ধীরে ফুটে উঠেছে। টম, সে বেশ মেধাবী একটা ছেলে, কিন্তু তার ফ্যামিলি অবস্থাটা খুব একটা না, স্টেবল না। তার মা এবং বাবার মাঝখানে সম্পর্কটা খুব একটা ভালো না, বাবা মায়ের উপরে অত্যাচার করে, মদ খেয়ে সে মারধর করে। কিন্তু টম হচ্ছে খুবই শান্তশিষ্ট স্বভাবের একটা মানুষ। সে হচ্ছে ডেইজিকে খুব পছন্দ করে, ডেইজি নামে তার এক ক্লাসমেটকে পছন্দ করে, এবং তাদের মধ্যে মোটামুটি একটা দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্কও চলে। কিন্তু যখনই আপনি গল্পটা ধীরে ধীরে পড়ে পড়ে আগাবেন, লেখা পড়ে মনে হবে যে এরকম ভাবে বলা হয়েছে যে টমের হাত নিষ্পিস করছে ওই ডেইজির সুন্দর চকচকে সাদা গলা টিপে ধরতে। এই একটু অদ্ভুত না? এইটা পড়েই তো মনে হয় যে হচ্ছে ডেইজি, টমই হয়তো বা সিরিয়াল কিলার হবে। ইন দ্য মিন টাইম, বর্তমান ঘটনাতে সিডনি শয়ের গল্পটাও সমানভাবে আগাতে থাকে। সিডনি শ তার মনের মতো বান্ধবী বয়ফ্রেন্ড পাচ্ছে না, বাট তার বান্ধবীরা ঠিকই বয়ফ্রেন্ড পেয়ে গেছে, এরকম একটা ঘটনা থাকে। কিন্তু হঠাৎ করেই তার এক বান্ধবীর মৃতদেহ ফ্ল্যাটে খুঁজে পায় সে। সিডনি সব প্রচুর পরিমাণে বিধ্বস্ত হয়ে যায় এই বিভৎস একটা হত্যাকাণ্ড দেখে, কেউ যেন খুব নৃশংসভাবে খুন করেছে। এবং তখন সে জানতে পারে যে ওই নিউ ইয়র্কের ওই উপকূলটাতে বেশ কয়েকদিন ধরে সিরিয়াল কিলিং এর ঘটনা ঘটছে। এবং তারপরেই সে হচ্ছে তার সেই স্বপ্নের সেই রাজকুমার টাইপের একটা বয়ফ্রেন্ড পেয়ে যায়। সেই বয়ফ্রেন্ডও ডাক্তার, এবং সব দিক থেকে যেন একেবারে পারফেক্ট মনে হচ্ছিল তার কাছে। কিন্তু তার ক্রমশ সন্দেহ হতে থাকে যে একেবারে এরকম ছবির মতো পারফেক্ট মানুষ কি পাওয়া আদৌ সম্ভব। এটা নিয়েই পরবর্তীতে ধীরে ধীরে গল্পে আগায়। অবশ্যই পুরো গল্প বলবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। এবার আসি গল্পটা কিরকম লেগেছে আমার কাছে তার উপরে। দেখেন, গল্পটার প্লট ভালো, এন্ডিংটা ভালো, টুইস্টটা আনপ্রেডিক্টেবল একটা টুইস্ট ছিল, টুইস্ট নিয়ে একটু পরে আলোচনায় আসছি। গল্পে খুন আছে, গল্পে প্রেম আছে, গল্পে রহস্য আছে, গল্পে রোমাঞ্চ আছে, সবকিছু নিয়ে চমৎকার একটা ভালো গল্প তৈরি হয়েছে। এবং এই গল্পের ওই যে ডাইনামিক সুইচিং ক্যারেক্টারগুলোর মাঝখানে টম ডেইজির সেই অতীতের গল্পের ঘটনা আর সিডনি শয়ের বর্তমান গল্পের ঘটনা, এই দুটার মাঝখানে যে ডাইনামিক সুইচিংটা, এই সুইচিংটা বেশ পারফেক্ট হয়েছে। এবার আসি গল্পের টুইস্টের ব্যাপারে। নর্মালি আমরা যারা কম বেশি থ্রিলার গল্প পড়ি তাদের একটা ইনসেন্টিভ থাকে যে আমরা গল্পটা পড়ার সময়
টুইস্ট কি হইতে পারে এটা আগে থেকে একটু প্রেডিক্ট করার চেষ্টা করি। আমিও এর ব্যতিক্রম না, আমি ম্যাক্সিমাম থ্রিলার গল্পের ক্ষেত্রে পড়ার সময় চেষ্টা করি যে হচ্ছে এন্ডিংটা কি হবে বা টুইস্টটা কি হইতে পারে সেটা একটু প্রেডিক্ট করার। এইখানেও আমি একটা টুইস্ট প্রেডিক্ট করে রেখেছিলাম, তার কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওই যে ক্লু বলে না, যে রহস্যের বা গল্পটার মূল ঘটনার যে ক্লু, এই ক্লুগুলো বইতে বেশ সুন্দর করে ছড়াই ছিটায় রাখা ছিল। আমি ওই ক্লুগুলো দেখে নিয়ে মনে করছিলাম যে হয়তো বা ঘটনাটা এরকম হবে, কিন্তু এন্ডিংটা, টুইস্টটা টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। এবং তখন গল্পটা শেষ করার পরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, ফ্রিডা ম্যাকফেডেন তাহলে এই ক্লুগুলা ডেলিবারেটলি এরকম ভাবে সাজিয়ে রেখেছেন ভুল পথে পাঠককে চালিত করার জন্য। ওই যে টম এবং ডেইজির কথা বললাম, টম ছেলে ডেইজি মেয়ে, তাহলে যদি আমি বলি যে এরপরে সিরিয়াল কিলিং হবে এবং গল্পটা যতটুকু সিনাপস বললাম এটা শুনে আপনার কাছে মনে হতে পারে টমই হয়তো বা হচ্ছে সেই বয়ফ্রেন্ড। আসলেই কি টম সেই বয়ফ্রেন্ড? এখানে একটা বেশ প্যাচের ব্যাপার আছে। নাকি টমের একটা ফ্রেন্ডের কথাও সেখানে বলা ছিল, স্লাগ নামে একজনের কথা বলা ছিল, নাকি সেই বয়ফ্রেন্ড? প্রকৃত খুনি কে, টম নাকি স্লাগ? কিন্তু কোনো সময় আপনার ডেইজির কথা মাথাতেই আসবে না। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, এতটুকুতেই আপনি বুঝতে পারবেন টুইস্টটা এইখানে। এবং এই টুইস্টটা টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। এই জায়গা থেকে এন্ডিংটা বেশ ভালো হয়েছে এবং এই দিক থেকে এই টুইস্টটা চমৎকার ছিল। টুইস্টের ইন্ট্রোডাকশনটা বা বিল্ড আপটা পারফেক্ট হয়েছে, খুব ধীরে ধীরে গল্পটা ধীরে ধীরে আগায় টুইস্টটা তৈরি করা হয়েছে এবং টুইস্টের রিভিলিংটাও বেশ চমৎকার ছিল, মানে পারফেক্ট এক্সিকিউশন বলা যেতে পারে। এবার এই গল্পের বেশ খারাপ কয়েকটা ব্যাপারে আসি, যেটা আমার কাছে ভালো লাগে না। ইন এক সেন্স খারাপ না, আসলে একটু অসঙ্গতি মনে হয়েছে আমার কাছে। সিডনি শয়ের ওই পার্টনার সিলেকশনের ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে এবং আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে সিডনি শ হচ্ছে খুবই বিরক্তিকর একটা ক্যারেক্টার। এটা এক করতে ভুল না, নিউ ইয়র্কের টিপিক্যাল মেয়েরা এরকমই আসলে হয়। আর এখানে আমার টমের চরিত্রটাকে বা টমের ডিসিশন মেকিংটাকে আমার কাছে একটু অড মনে হয়েছে, যে সাধারণ কোনো একটা মানুষ এরকম ডিসিশন নর্মালি নেয় না। টমের ডাক্তার হওয়া, আমি জাস্ট বলে রাখতেছি, আপনি যদি গল্পটা পড়ে থাকেন তারপরে সে খুব সুন্দর করে রিলেট করতে পারবেন। এবং মাঝে একটা প্রশ্ন আমার কাছে বেশ ইনকমপ্লিট মনে হয়েছে, প্রশ্নের অ্যান্সারটা আমি ওরকম ভাবে গল্পটাতে পাই নাই। টম কি ডেইজিকে আসলেই ভালোবাসতো? এইটার পার্শিয়াল অ্যান্সার পেয়েছি, কিন্তু ওই সিডনিকে, তার যেই পারফেক্ট বয়ফ্রেন্ড, সিডনিকে ওই পারফেক্ট বয়ফ্রেন্ডটা আসলেই কি ভালোবাসতো? এই প্রশ্নের সরাসরি কোনো অ্যান্সার পাওয়া যায়নি। কিছু কিছু সময় মনে হয়েছে যে না, ওই সিডনির ব্রিডার্স ডিজিজ আছে, এই জন্য হয়তো বা তার উপরে তার বয়ফ্রেন্ড অ্যাট্রাক্টেড হয়ে আছে। অথবা মাঝে মাঝে এরকম মনে হয়েছে যে সিডনিকে প্রোটেক্ট করার মতো একটা ইনসেন্টিভ তার ভেতরে তৈরি হয়েছে, এই জন্য সে সিডনিকে পছন্দ করেছে। প্রকৃত অর্থে হয়তো সিডনিকে ভালোবাসে নাই। এরকম বেশ কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমার কাছে প্রশ্নটার অ্যান্সার এক্স্যাক্টলি আমি পাই নাই, বাট সব প্রশ্নের অ্যান্সার যে অবশ্যই সব গল্পে পাবো ব্যাপারটা এরকম না। এবং এই ব্যাপারটা গল্পটাকে যে হচ্ছে ডাউন করে দিছে ব্যাপারটা এরকম না, এটা জাস্ট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে। এছাড়া গল্পের পেসটা মোটামুটি ভালো ছিল, একেবারে শুরুর দিকে আপনার মনোযোগটা ধরে ফেলবে এবং তারপরে গল্পটা নিজস্ব গতিতে এগিয়ে যাবে, ওই বিরক্তি ভাবটা আপনার কাছে আসবে না। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে গল্পের এন্ডিংটা একটু ওপেন এন্ডিং ছিল, ওপেন এন্ডেড ভাবে গল্পটা শেষ করে দেওয়া হয়েছে। চাইলে এই গল্পটার একটা সিকুয়েল আনা সম্ভব। এখন সিকুয়েল আসবে কিনা সেটা ডিপেন্ড করবে ফ্রিডা ম্যাকফেডেনের উপরে, বাট আমার কাছে মনে হয়েছে যে যদি এই গল্পটার সিকুয়েল আসে খুব একটা অবাক হবো না। সিকুয়েল আসলে নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করা যাবে, সেরকম ভাবে ওপেন এন্ডিং তৈরি করে রাখা হয়েছে গল্পে। আর এর পাশাপাশি গল্পের ওই শুরু থেকে শেষ পর্যন্ত এক্সিকিউশনের ব্যাপারটা খুব ভালো ছিল। এবার আসি মূল প্রশ্নে, অনুবাদটা কেমন ছিল? কয়েকসেমি প্রথম অনুবাদ এটা, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রথম অনুবাদ হিসেবে একেবারে পারফেক্টলি তিনি অনুবাদটা করেছেন। এবং ওই যে আমরা বলি না যে রূপান্তর, এর আগে আমি কয়েকসেমি ত্রেতা গল্পটা পড়েছিলাম, ওখানে লেখা ছিল যে বিদেশি গল্পের ছায়া অবলম্বনে লেখা, মানে তিনি রূপান্তর করেছেন এর আগে, বাট সরাসরি অনুবাদ করেন না। এদিক থেকে আমার কাছে অনুবাদটা বেশ পছন্দ হয়েছে। সাধারণত আমি কয়েকসেমির অন্য লেখা পড়েছি, যেই লেখাগুলো মৌলিক লেখা পড়েছি, মৌলিক লেখা তিনি যেরকম ভাবে বর্ণনা করেন এটার অনুবাদটা সেরকম ভাবেই বর্ণনা করেছেন। মানে অনুবাদটা না ওই অনুবাদ ওরকম মনে হয় না, মনে হয়েছে হয়তো বা তিনি মৌলিক কোনো লেখাই লিখেছেন, তার মৌলিক লেখার সাথে অনুবাদ লেখার বেশ একটা ভালো মিল আছে। এবং অনুবাদটা বেশ ঝরঝরে ছিল, কোনো জায়গায় থামতে হয় নাই, দুই একটা টুকটাক বানান ভুল ছিল, ওইগুলো খুবই নেগলিজেবল, বানান ভুলগুলো করা যায়, এড়াই যায়। আর অনুবাদক হিসেবে তিনি ফার্স্ট বইটা তার বেশ ভালো হয়েছে, ভবিষ্যতে তিনি আরো অনুবাদ করবেন, সেই অনুবাদগুলোর উপরে অবশ্যই ট্রাই করে দেখব। আরেকটা মূল প্রশ্ন হচ্ছে যে এই বইটা ট্রাই করে দেখবেন কিনা। হ্যাঁ, ট্রাই করে দেখবেন। বইটা কি একেবারে পারফেক্ট বা 5 স্টার পাবে?
না, কিছু জিনিসে আমার আপত্তি ছিল, কিন্তু বইটাকে আমি এনজয় করেছি। হ্যাঁ, বইটা আমি এনজয় করেছি। ফ্রিডা ম্যাকফেডেনের আরো লেখা কি আমি পড়বো? হ্যাঁ, ফ্রিডা ম্যাকফেডেনের আমি আরো অনেক লেখা পড়বো। রাইট নাও আমার কাছে ফ্রিডা ম্যাকফেডেনের দ্য টিচার বইটা আছে। এইটা হচ্ছে রুহুল আমিন এটার অনুবাদ করেছেন, এটাও আমি ট্রাই করে দেখবো। এছাড়া ফ্রিডা ম্যাকফেডেনের অন্য যে লেখা আছে এবং ভবিষ্যতে যে লেখাগুলো আসবে সেই লেখাগুলো অবশ্যই ট্রাই করে দেখবো। আর কয়েসেমির অনুবাদ কি পড়বো? হ্যাঁ, কয়েসেমির অনুবাদ অবশ্যই পড়ে দেখার মতো। এই কয়েকটা কমন প্রশ্ন থাকে। আর হচ্ছে এমনিতে এর পাশাপাশি এই গল্পের যেই এন্ডিং ছিল বা গল্পের যেই টুইস্ট ছিল, আপনারা যারা এই গল্পটা পড়েছেন এই টুইস্টটা কি ধরতে পেরেছিলেন? কমেন্ট করে জানিয়ে দিন। ব্যাক টু ব্যাক অনেকগুলো বইয়ের রিভিউ চলে আসবে এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং বইয়ের রিভিউ পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টুডিওর ফেসবুক পেজে। আনটিল দেন দেখা হবে নতুন কোনো একটা এপিসোডে। সাইন্স অফ।